আসসালামু আলাইকুম। সারা বাংলা .net-এর বিশেষ আয়োজন সারা বাংলা ফোকাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে সারা বাংলা ফোকাসে আমরা তথ্যভিত্তিক আলোচনা করে থাকি। সারা বাংলা ফোকাস সারা বাংলা .net-এর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং জিটিভি থেকে একযোগে প্রচার করা হচ্ছে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অভ্যন্তরীণ পর্যটন সংস্কৃতির টেকসই বিকাশ নাই কেন। আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়াল স্টুডিওতে যুক্ত হয়েছেন পর্যটন ব্যক্তিত্ব, গবেষক এবং লেখক, যাকে পর্যটন বিষয়ে একটি প্রতিষ্ঠান বলা যায়, আমাদের সর্বোচ্চ আমাদের অভিভাবক পর্যায়ের জামিউল আহমেদ। আপনাকে স্বাগত সারা বাংলা ফোকাসে। আমাদের সঙ্গে আরো যুক্ত আছেন ট্রাভেলার কি এর সিইও MZI ডাল্টন জহির। আপনাকে স্বাগত সারা বাংলা ফোকাসে। আমাদের সঙ্গে আরো যুক্ত আছেন ট্রাভেলার প্রশিক্ষক এবং সংগঠক মীর শামসুল ইসলাম বাবু। আপনাকে স্বাগত সারা বাংলা ফোকাসে। আমাদের সঙ্গে আরো সংযোগ হওয়ার কথা রয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব জাভেদ আহমেদের। আসলে আমরা এই প্যান্ডামিকের সময় বিশেষ প্রযুক্তি সহায়তা নিয়ে বিশেষ পরিস্থিতিতে সারা বাংলা ফোকাসের আয়োজন করেছি ভার্চুয়ালি। তো প্রযুক্তিগত কিছু সমস্যার বা ত্রুটি থাকার কারণে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব জাভেদ আহমেদকে আমরা এখনো আমাদের সঙ্গে সংযোগ ঘটাতে পারিনি। প্রিয় দর্শক, তার সঙ্গে সংযোগ ঘটা মাত্রই আমরা সারা বাংলা ফোকাসে তাকে নিয়ে আসবো। প্রিয় দর্শক, আগেই বলে রাখি, আমাদের আজকের এই সারা বাংলা ফোকাসের পর্বটি আমরা উৎসর্গ করেছি বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে। আপনারা জানেন গত 27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস ছিল। ওই দিবসটিকে স্মরণ করে এবং আমাদের পর্যটন শিল্পের উন্নয়নে আমরা আজকের ফোকাসটি ওই দিনটির প্রতি উৎসর্গ করেছি। তাই আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অভ্যন্তরীণ পর্যটন সংস্কৃতির টেকসই বিকাশ নাই কেন। আপনারা জানেন যে এবারের বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল গ্রামীণ উন্নয়নে পর্যটন। আমি বলতে চাই যে আমাদের কবি দ্বিজেন্দ্রলাল রায় বলে গিয়েছেন, যেমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, আমার এই বাংলাদেশ। আমার এই বাংলাদেশ আসলে ফুলে ফলে সবুজে ঘেরা একটি চমৎকার ভূমি। এখানে কি নেই পর্যটনের জন্য? পর্যটন বিকাশের জন্য আমাদের 1700 প্রায় 2000-এর মতো স্পট রয়েছে, পর্যটনের জন্য স্থান রয়েছে। আমাদের দেশব্যাপী রয়েছে 135-টিরও বেশি জাদুঘর বা মিউজিয়াম, যেগুলো বিদেশিদের আকৃষ্ট করতে পারি আমরা। পাশাপাশি আমাদের অর্ধশত পাহাড় পর্বত বা টিলা রয়েছে, যেখানে ট্যুরিজম স্প্রেড করা যায়। আমাদের আরো রয়েছে সুন্দরবন, আমাদের বৈচিত্র্যময় সি বিচ কক্সবাজার, এছাড়া সিলেটের রাতারগুল সহ আমাদের কিন্তু প্রচুর বৈচিত্র্যময় প্রাকৃতিক অঞ্চল বা ট্যুরিজম স্পট রয়েছে। এবং তারপরেও আমরা আসলে পর্যটন শিল্পের তেমন বিকাশ ঘটাতে পারিনি। সরকারি বা বিভিন্ন তথ্য অনুসারে প্রতি বছর 1.5 কোটি লোক, বাংলাদেশের 1.5 কোটি লোক আসলে কি বলে পর্যটক হিসেবে বের হন ঘর থেকে। এর মধ্যে 50 লাখ লোক দেশের বাইরে আসলে ঘুরতে যান। অথচ আমাদের দেশের যে অবস্থা বা আমাদের যে স্পটগুলো, সেখানে কিন্তু আমরা তেমন পর্যটক পাই না। ইভেন আমরা এগুলোকে কাজে লাগিয়ে অর্থনীতিতে তেমন আমাদের ইতিবাচক কোনো ভূমিকাও রাখতে দেখছি না। যদি আমরা উদ্যোগী হই তাহলে এই বিষয়গুলো অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। সেজন্য আমাদের আজকের আয়োজন, যে আসলে আমাদের যে সম্ভাবনা আছে, আমাদের যে সম্পদ আছে, সেগুলোকে কেন আমরা কাজে লাগাতে পারছি না, কেন আমরা অভ্যন্তরীণ পর্যটনের বিকাশ ঘটাতে পারছি না, সেই বিষয়ে আজকে আলোচনা করব। আলোচনা শুরুতেই আসলে চলে যেতে চাই, আমাদের সঙ্গে যুক্ত আছেন ট্রাভেলার প্রশিক্ষক এবং সংগঠক। আপনার কাছে আবার আসবো। আমি এখন যেতে চাই, আমাদের সঙ্গে যুক্ত আছেন পর্যটন ব্যক্তিত্ব, গবেষক এবং লেখক জনাব জামিউল আহমেদ। জামিউল আহমেদ, আপনি আপনার অভিজ্ঞতা থেকে আমাদেরকে বলবেন যে আসলে বেসিক্যালি আমরা কেন আমাদের অভ্যন্তরীণ পর্যটন সংস্কৃতির বিকাশ ঘটাতে পারছি না। ধন্যবাদ। আমাদের ডোমেস্টিক বা অভ্যন্তরীণ পর্যটন যে বসে আছে তা না, কিন্তু সে তার নিজে থেকেই বিকশিত হচ্ছে। কিভাবে? আমাদের যারা অভ্যন্তরীণ পর্যটক আছে, ডোমেস্টিক টুরিস্ট, তারা নিজেরাই কিন্তু এই পর্যটক গন্তব্যগুলো থেকে নিজেরাই চলে যাচ্ছে। এমনকি আমরা আমাদের যে নতুন নতুন যে পর্যটক গন্তব্য বা টুরিস্ট ডেস্টিনেশন, এগুলো কিন্তু আমাদের পর্যটকরাই তাদের প্রয়োজনেই তারা কিন্তু আবিষ্কার করছে। আজকে যদি আমরা হামের কথা বলি,
একটু আগে আপনি বিছানাকান্দির কথা বললেন বা রাতারগুল বললেন, তো এগুলো কারা? এগুলোকে তো আমরা আবিষ্কার করি নাই, এগুলো কিন্তু পর্যটকরাই আবিষ্কার করেছে তাদের প্রয়োজনে। এটা কেন হয়েছে? এটা এক সময় কিন্তু আমাদের দেশের মানুষ এতটা বেড়াতো না। এখন মানুষের একটা ভ্রমণ আসক্তি বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? এটা সমাজ বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এটাকে বলা হয় পুল এন্ড পুশ। অর্থাৎ মনে করেন এক সময় ঢাকা শহরে মানুষ আসার জন্য উদ্গ্রীব থাকতো, আর ঢাকা শহরের মানুষ কিন্তু দম বন্ধ থাকতো না, সে কখনো এখানে সে টায়ার্ড হইতো না, তাই না? তো এখন হয়তো এই ঢাকা শহরে দেখেন আমরা থাকতে চাই না, সপ্তাহান্তে আমরা একদিন ছুটি পেলে, দুদিন ছুটি পেলে সবাই পাগলের মতো ঢাকার বাইরে চলে যেতে চায়। এই সংস্কৃতিটা তো আগে ছিল না। তো এইভাবে সব জায়গায় মানুষের এই যে এটাকে আমি একটু আগে বললাম, সমাজ বিজ্ঞানীরা এটাকে বললে পুল এন্ড পুশ। তো এক সময় পুশ করতো, এখন পুল করছে। তো মানুষ তার প্রয়োজনেই সে বেরিয়ে যাচ্ছে। আবার পর্যটকের একটা ধর্ম হচ্ছে সে কিন্তু এক জায়গায় বারবার যায় না, সে একবার এক জায়গায় গেলে আর একটা নতুন জায়গায় যেতে চায়, এটা হচ্ছে পর্যটকের ধর্ম। তো সেই হিসাবে আমাদের পর্যটকরা ওই পুল এন্ড পুশ থিওরি তত্ত্বে যদি আমরা বলি, আমাদেরকে স্বাভাবিক গতিতেই প্রাকৃতিকগতভাবেই আমাদের পর্যটকের সংখ্যা বেড়ে গেছে, যেটা এখন বলা হচ্ছে 1 কোটির উপরে হয়ে গেছে। তো এটা আসলে 1 কোটি না 1 কোটির কম না বেশি সেটা অন্য ব্যাপার, কারণ সেই হিসাব যেহেতু আমাদের টিএসএ নাই আমরা বলতে পারবো না, তো বেড়ে গেছে এটা ঠিক। তাহলে আমাদের পর্যটক আছে, আবার আমাদের পর্যটন সম্পদ তো প্রচুরই আছে, প্রকৃতিগত প্রচুর সম্পদ আছে আমাদের। আর মানুষ মানব সৃষ্ট যেটাকে বলি সেটা অনেক না হলেও মোটামুটি আছে। তো এই যে আমাদের সম্পদগুলো আছে, এই সম্পদকে, পর্যটন সম্পদকে পণ্যে পরিণত না করলে, তাই না, এটা কিন্তু পর্যটকরা আকৃষ্ট হবে না, আমরা এটা দেশে বিদেশে বিক্রি করতে পারবো না। তো এইখানে আমাদের ঘাটতি থেকে যাচ্ছে, যে আমাদের যে সম্পদগুলো আছে সেই পর্যটন সম্পদ বা ট্যুরিজম রিসোর্স যেটাকে বলি আমরা, সেটাকে আমরা যদি পণ্যে পরিণত না করতে পারি তাহলে কিন্তু মানুষ আকৃষ্ট হবে না। যেমন আমি উদাহরণ দিয়ে বলি, আপনি বিছানাকান্দির কথাই বলেন, বিছানাকান্দিটা কে আবিষ্কার করলো? পর্যটকরাই আবিষ্কার করলো। তারপরে আমাদের সবার দৃষ্টি গেল এখানে। তাহলে এই বিছানাকান্দিটা কোনো প্রোডাক্ট না। একটা কথা আছে, ডেস্টিনেশন ইটসেলফ ইজ নট এ প্রোডাক্ট। গন্তব্য কখনো পণ্য নয়। তাহলে গন্তব্যের যে কর্মকাণ্ড সেগুলো হচ্ছে পণ্য, অর্থাৎ যেগুলো বিক্রি করে আপনি টাকা পাবেন। তাহলে আমরা কি করব? সেবা বিক্রি করব। তাহলে এই রাতারগুলে আপনি যদি, বা এই বিছানাকান্দি বা এইসব যে পর্যটক গন্তব্যগুলো আছে সেখানের অবকাঠামো উন্নয়ন করে, অবকাঠামো আবার দুইটা, একটা সাধারণ অবকাঠামো, একটা পর্যটন অবকাঠামো। সাধারণ অবকাঠামো হচ্ছে যেটা সরকার করে, রাস্তাঘাট করবে, বিদ্যুৎ দেবে, আপনার গ্যাস দেবে, প্রয়োজনীয় জিনিসগুলো দেবে। আর বেসরকারি খাতের কাজ হচ্ছে সে ব্যবসা করে, এই জন্য সে নিজেই কিন্তু পর্যটন অবকাঠামো তৈরি করবে। কি করবে? সেখানে রেস্তোরাঁ করবে, সেখানে হোটেল করবে, পার্ক করবে, থিম পার্ক করবে, এইসব সেবাগুলো নিয়ে সে এগিয়ে আসবে। তাহলে এই দুটো মিলেই কিন্তু আমার পর্যটক পণ্য হয়ে গেল। এই পণ্যটা তখন আমি বিক্রি করবার চেষ্টা করব, কোনোটা আমার অভ্যন্তরীণ বাজারের জন্য, কোনোটা আমার আন্তর্জাতিক বাজারের জন্য। তাহলে আমাদের ঘাটতি থেকে যাচ্ছে কোথায়? এই যে আমাদের পর্যটন সম্পদগুলো আছে, যেগুলোকে আমরা পর্যটক আকর্ষণ বলি, আমরা পর্যটক গন্তব্য বলি, যাই বলি, সেগুলোকে যতক্ষণ পর্যন্ত আমি এটাকে পর্যটন পণ্যে রূপান্তরিত না করতে পারবো, অর্থাৎ তার সাথে যতক্ষণ পর্যন্ত আমি সেবা সম্পৃক্ত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু পর্যটকরা তার সুবিধাগুলো পাবে না, আর এটা একটা পণ্যে পরিণত হবে না। আসলে পণ্য বলতে আমরা যেটা বলি, আসলে আমাদের ধারণাগত অনেকেরই আমরা এটা বুঝতে পারি না, যে আপনি এই বিছানাকান্দি, কক্সবাজার, রাতারগুল, এগুলো কিন্তু কোনো সময় পর্যটন পণ্য নয়, এগুলো হচ্ছে পর্যটন সম্পদ। তো সেই সম্পদকে আপনি পণ্যে পরিণত যখন করবেন, তার সাথে আপনি অবকাঠামোগত উন্নয়ন করবেন, পর্যটন অবকাঠামো উন্নয়ন করবেন, অর্থাৎ সেবাগুলো আপনি নিশ্চিত করবেন এবং সেবার মান নিশ্চিত করবেন। এতে হবে কি, পর্যটকরা তো যেতেই চাচ্ছে, আমাদের তো পর্যটকের, অভ্যন্তরীণ পর্যটকের অভাব নেই। আমাদের কোটি মানুষ, এত ছোট একটা ভূখণ্ড, সেখানে কোটি কোটি মানুষ বসে আছে, সে বেড়াতে চায়, কিন্তু সে তো আর কিছু চাচ্ছে না, সে টাকা দিতে চাচ্ছে, আপনি টাকা পাবেন, বিনিময়ে সে সেবাগুলো নিশ্চিত করার জন্য বলছে। তাহলে বলবেন এগুলো আমাদের কি আছে? না, এগুলো আমাদের নেই। কেন নেই? নেই এজন্য আজ পর্যন্ত আমরা পরিকল্পিতভাবে পর্যটন উন্নয়নে হাত দিইনি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের পর্যটন ব্যবস্থাপনা খুবই দুর্বল। তৃতীয়ত হচ্ছে যে আমাদের যে অর্থের কথা বলি, অর্থের সমস্যা আমি বলবো না,
কারণ সরকারের কাছে অর্থ চাইলে সরকার অর্থ দিতে চাচ্ছে, কিন্তু আমি তো চাইতে পাচ্ছি না। আমি সরকারের কাছে যদি চাওয়ার মতো না চাই, তাহলে তো সরকার আমাকে টাকা দেবে না। আমাকে সরকারকে নির্দিষ্ট করে বলতে হবে যে আমি এই কাজে আমি টাকা চাই, তারপরে সরকার আমাকে টাকা দেবে। আমি টাকাটা যত খরচ করে আমি সেভাবে হিসাব দেব। তো আমাদের মন্ত্রণালয়ে, বাংলাদেশের যত মন্ত্রণালয় আছে সব মন্ত্রণালয়ের মধ্যে এই এডিবি যেটা বলি, বার্ষিক উন্নয়ন পরিকল্পনার টাকা খরচে আমরা সবচেয়ে দুর্বল। আমরা টাকা নিয়েও আসতে পারি না, খরচও করতে পারি না। কারণ হচ্ছে ওই যে আমরা পরিকল্পিতভাবে চলছি না, যার জন্য আমরা ঠিক সুনির্দিষ্টভাবে সরকারের কাছে চাইতে পাচ্ছি না আমি কি জন্য কোথায় কি টাকাটা চাই। আর আমাদের যে প্রচারের কথা বলি, আমাদের অভ্যন্তরীণ পর্যটনের জন্য প্রচারের আমি মনে করি এখন আর কোনোই প্রয়োজন নেই। কেন? কারণ মানুষ যথেষ্ট জানে যে সে কোথায় যেতে হবে, কিন্তু তার সমস্যাটা জানার সমস্যা না, তার সমস্যাটা যেটা একটু আগে আমি বলেছি, সে তার যে সেবাগুলো পাচ্ছে না, সে তার সেবাগুলো, এবং নিরাপত্তা আমাদের জন্য একসময় আমাদের দেশের সমস্যা ছিল না, ইদানিং নিরাপত্তাও কিছু কিছু সমস্যা হয়ে যাচ্ছে। যা হোক, সেটা দূর করার জন্য টুরিস্ট পুলিশ আছে, বা আমরা সবাই জাগ্রত আছি, সবাই সচেষ্ট আছি। তার মানে জনাব জামিউল আহমেদ, আপনি বলতে চাচ্ছেন যে আসলে আমাদের অপরিকল্পিত পরিকল্পনার কারণে আসলে আমাদের যে সম্পদগুলো আছে সেই সম্পদগুলোকে আমরা পণ্যে রূপান্তর করতে পারছি না। আমার সঙ্গে আপনি এবং ব্যবস্থাপনাটা আমাদের দুর্বল। হ্যাঁ, ব্যবস্থাপনাটা আমাদের দুর্বল আছে, ব্যবস্থাপনাটা আমাদের দুর্বল। আমাদের সঙ্গে থাকুন, আমি আপনার কাছে আবার আসবো। আমি এখন যেতে চাই, আমাদের সঙ্গে যুক্ত আছেন ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব জাভেদ আহমেদ। জাভেদ আহমেদ, এই যে অভ্যন্তরীণ পর্যটন সংস্কৃতির টেকসই বিকাশ নাই কেন, আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু, এই সম্পর্কে আপনার মূল্যায়ন। আচ্ছা, অনেক ধন্যবাদ। আসলে একটু আগে আমরা জামিউল ইসলাম সাহেবের পর্যটন বোদ্ধা, হ্যাঁ, ওনারা আসলে অনেকদিন ধরে গবেষণায় আছেন, অনেক তথ্য তাদের কাছে আছে, হ্যাঁ, অনেক কথা আছে। আমাদের ডাল্টন জাহিরও অনেকদিন ধরে কাজ করছে, আরেকজন সংযুক্ত রয়েছেন, ওনারও অনেক নলেজ অ্যাকচুয়ালি। সেই তুলনায় আমি আগে ক্ষমা চেয়ে নেই যে আসলে অতটা সমৃদ্ধ নই আমি নিজেই। চেষ্টা করি আপনাদের কাছ থেকে জানার, জামিউল সাহেবদের মতো বোদ্ধা লোকদের কাছ থেকে আসলে শেখার চেষ্টা করছি। তো আমি যেটুকু বুঝেছি, আমাদের অভ্যন্তরীণ পর্যটন নিয়ে আপনি যে কথাটি বলছেন, যে আসলে সত্যিকার অর্থে বসে নাই, কিন্তু অভ্যন্তরীণ পর্যটনও আপনার ক্রমে ক্রমে অনেকখানি বড় হয়েছে আমাদের। মোর দেন 1 crore 10 million, more than 10 million people goes around প্রতি বছর। আমাদের কাছে আমরা দেখতে পাই হিসেবে 10 মিলিয়ন মানুষ আপনার বিভিন্ন পর্যটন গন্তব্যে যাচ্ছে, ডিসপাইট হ্যাভিং হিউজ ট্রাবলস। মানে আপনি পর্যটন গন্তব্যগুলিতে যান, আমাদের অভিজ্ঞতা যারা সবাই আপনার দেশের বাইরে গিয়েছেন, পর্যটন গন্তব্যগুলো দেখেছেন, জেনেছেন, নিজেদের অভিজ্ঞতা হয়েছে, আপনারা গেছেন, আমিও গিয়েছি। তো সেই সব জায়গায় আমরা যে সুবিধাগুলো দেখে থাকি তার কিছুই কিন্তু আমাদের এখানটায় আমরা নিশ্চিত করতে পারিনি। আমি সরি টু সে, আমরা তার কিছুই না, তার যদি অর্ধেক অংশ যদি নিশ্চিত করতে পারতাম, আমরা যদি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডটাও আনতে পারতাম, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, আই এম নট টকিং অ্যাবাউট দি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড, আই এম নট টকিং অ্যাবাউট দি আমেরিকান স্ট্যান্ডার্ড, ইভেন দেন দি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডও কিন্তু আমরা আনতে পারিনি আমাদের পর্যটন গন্তব্যগুলিতে। আমাদের ব্যর্থতা আছে, ডেফিনেটলি আমাদের ব্যর্থতা আছে। আমরা আসলে সব দিকে যদি ব্যর্থতা বলেন আপনি, আমাদের ব্যর্থতা নাই কোন দিকটায়? আমি যদি বলি আপনাকে যে পর্যটন পণ্যের আপনার এই যেটা একটু আগে জামিউল ইসলাম বললেন যে আমাদের আসলে ব্যবস্থাপনাটা নেই। টু বি ভেরি অনেস্ট, একটা পর্যটন গন্তব্যের ব্যবস্থাপনা কিন্তু আপনার পর্যটন মন্ত্রণালয়ের না, একটারও নাই। যদি আপনারা একটা সিঙ্গেল আমাকে দেখাতে পারবেন না যে দিস ডেস্টিনেশন, দিস প্রোডাক্ট ইজ মেইনটেইনড বাই the Ministry of Civil Aviation and Tourism or the BTB, excepting we have some hospitality industry তে আমাদের শেয়ার আছে, আমাদের কি বলে কতগুলো পর্যটন কর্পোরেশনের হোটেল মোটেল আছে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। বাট পর্যটন যে ডেস্টিনেশনে কিন্তু আপনি কোনোটা হয়তো নেচারের, মিনিস্ট্রি অফ সিভিল কি বলে আপনার এনভায়রনমেন্টের, আবার কিছু আছে হেরিটেজ কালচারাল মিনিস্ট্রির। অ্যাকচুয়ালি আমি যেভাবে পর্যটনকে দেখি, মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন অর ট্যুরিজম বোর্ড যেভাবে ট্যুরিজমকে দেখি আমরা,
ঠিক একই রকম ভাবে একই মাত্রা নিয়ে একই ডাইমেনশন নিয়ে একই শ্রদ্ধা ভালোবাসা নিয়ে অন্যান্য যারা আপনার মালিক এটা তারা দেখে কিনা সেটাও একটা কোশ্চেন মার্ক। মিনিস্ট্রি অফ কালচারাল যারা হেরিটেজ নিয়ে আমাদের হেরিটেজের দায়িত্ব সঁপে দেওয়া আছে ওদেরকে, তারা কতটা আপনার আমাদের এই শিল্পের প্রতি দরদ আছে তাদের, এটা নিয়ে আমি কোশ্চেন মার্ক করি। আমি খবর নিচ্ছিলাম যে লাস্ট 15-20 ইয়ার্স বা মোর দেন দ্যাট যে হেরিটেজ গুলোকে আপনার সংরক্ষণের জন্য ব্যবস্থাপনার জন্য আপনার কোনো প্রকল্পও নাই, কোনো ম্যানেজমেন্টও নাই। যা আছে এটা ওইখান থেকে মানুষ যায়, ওখানে যে টাকা পয়সাগুলো টিকিট দেয়, ওখান থেকে যে রেভিনিউ হয় তা দিয়ে কোনোভাবে আপনার দিস থিংস আর বিং মেইনটেইন। এটা একটা ব্যাপার যে ওই দরদ নিয়ে তারা দেখে কিনা আমার কাছে প্রশ্ন থেকে যাচ্ছে। আবার এনভায়রনমেন্ট, আমি যদি কতগুলো আপনার এই যেটা পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে যেগুলো সেগুলোকে যদি আমি ধরি, আপনার ওদের বেশ কিছু আপনার ডেস্টিনেশন আছে, এরকম সাফারি পার্ক আছে, এটা আছে সেটা আছে, সেখানে প্রচুর পর্যটক যায় না এমন না, অনেক পর্যটক সেখানে যায়। তো ওইটার মেইনটেনেন্স এক ধরনের, ওখানে আপনার প্রপার ম্যান পাওয়ার আছে, এটা আছে সেটা আছে, অনেক কিছু আছে, যার কারণে আপনার ওরা ওইগুলা কিছুটা ওয়েল মেইনটেইন। এখন যদি যেগুলি যে কথাগুলো একটু আগে আমাদের জামিউল সাহেব বলছিলেন যে রাতারগুল ইজ এ ডেস্টিনেশন, যারা ওটা একটা প্রাকৃতিক ডেস্টিনেশন, এটা আপনার কারা মেনটেন করে, কিভাবে মেনটেন হয়, এবং আসলে মেনটেন করবার জন্য কোনো অথরিটি আছে কিনা, এগুলি সবই কিন্তু অনেক বড় বড় কোশ্চেন মার্ক এখন পর্যন্ত। এগুলা সুসংহত একটা জায়গায় ফ্রেমের মধ্যে বন্দি করতে পারিনি আমরা। গেল একটা দিক, পর্যটক কেন যাবে না সেই কোশ্চেন গুলোতে যদি আসেন আপনি, আমি সিভিল কি বলে আপনার ট্যুরিজম বোর্ডের অ্যাপার্ট ফ্রম মাই পজিশন, আমি যখনই প্ল্যান করব একটা জায়গায় যাওয়ার, হ্যাঁ, যখনই প্ল্যান করব পরিবার পরিজন নিয়ে যখন প্ল্যান করব যাওয়ার, তখন কিন্তু অনেকগুলো বিষয় আমার সামনে চলে আসবে। ট্রান্সপোর্ট একটা বড় ফ্যাক্টর। একটা ট্রান্সপোর্ট আমাকে হতে হবে খুবই ফ্রেন্ডলি ট্রান্সপোর্ট। আমাদের কাছে কি আমরা খুব ফ্রেন্ডলি ট্রান্সপোর্ট পাই কিনা, চিপ ট্রান্সপোর্ট আমরা পাই কিনা, আমরা যে থাকবো সেখানে গিয়ে আমি আমার যে অ্যাকোমোডেশনের জন্য যে হসপিটালিটি ম্যানেজমেন্ট সেটা ঠিক মতো আছে কিনা, আমার ওইখানে সিকিউরিটি খুবই ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট। আমি যখন আমার ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে যাব ওখানটায়, সিকিউরিটি কিন্তু আমাদের সামনে একটা বড় থ্রেট হয়ে দেখা দেয়। তো এগুলি কিন্তু অনেক অড আমাদের দেশে রয়েছে। Despite having these troubles, the number of visitors or the tourists is increasing day by day. এতগুলি প্রবলেম নিয়েও কিন্তু আমাদের সত্যিকার অর্থে এই ট্যুরিজম সেক্টর, সো আই স্যালুট দি পিপল অফ বাংলাদেশ যে এত সংকট নিয়েও তারা আপনার এইসব জায়গাগুলিতে যাচ্ছে এবং আপনার সিকিউরিটি, আপনার ট্যুরিস্ট পুলিশটা দিয়ে ধরেন এক ধরনের সিকিউরিটি, এটাকে আমি বলি যে মানে দ্বিতীয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ফার্স্ট নিরাপত্তা ব্যবস্থা তৈরি হওয়া উচিত আপনার। আমি যে কমিউনিটিতে গেলাম, ধরেন আমি রাতারগুলে গেলাম, রাতারগুল হ্যাজ এ কমিউনিটি, রাতারগুলে মানুষ আছে যেখানে আপনার সেবা প্রদানকারী বেশ কিছু সংগঠন আছে, তারাই আমাকে প্রোটেকশন দিবে। নাম্বার ওয়ান, প্রথম প্রোটেকশন আমি তার কাছ থেকে পাবো। তো ওই লোকগুলোকে আমি কতটা পর্যটন বান্ধব করতে পেরেছি, দ্যাট ইজ দ্য কোশ্চেন মার্ক। আমি কতটা পর্যটন বান্ধব করতে পেরেছি। সে লোকগুলি কি আমাকে প্রতারণার ফাঁদে ফেলতে বসেছে, একটা 2 টাকার জিনিস 5 টাকা দিয়ে বিক্রি করছে, সেই লোকটা কি আমার পিক পকেটিং করছে, এগুলি কিন্তু অনেকগুলো কোশ্চেন থেকে যায়। তো ওই লোকগুলোকে যদি পর্যটন বান্ধব করা যেতে পারতো, আমাদের এই কমিউনিটি বেসড ট্যুরিজম বলেন, আমাদের এই রুরাল ট্যুরিজম বলেন, চেইন ট্যুরিজম বলেন, আমাদের এই সমস্ত দিয়ে সত্যিকার অর্থে এই মানুষগুলোকে পর্যটন বান্ধব যদি করতে পারতাম, তাহলে সিকিউরিটির কোশ্চেন গুলো বাদ, সেটা সিকিউরিটি আমার চিন্তা নাই, সিকিউরিটি নিয়ে আমার ভাবনা নাই। ইয়াস, আমার ওখানে ফ্রেন্ডলি পিপল আর দেয়ার, অনেক ফ্রেন্ডলি পিপল আছে, দে উইল প্রোটেক্ট আস। সেকেন্ড লেয়ারে থাকলো পুলিশ বাহিনী কিংবা আরো অন্য কোনো বাহিনী আপনি এনগেজ করেন, সেকেন্ড লেয়ার ফোর্স। আপনি ফার্স্ট হচ্ছে ইউর কমিউনিটি অ্যাজ এ কি বলে প্রো ভিজিটার্স, প্রো টুরিস্ট একটা থাকতে হবে, সেখানটায় মেন্টালিটি থাকতে হবে, মানসিক অবস্থা থাকতে হবে যে আমার ওখানটা আমি গেলে যেন আমার সেন্স অফ রিয়েলাইজেশন টুকু হয় যে আই হ্যাভ এ ভেরি ফ্রেন্ডলি কমিউনিটি ওভার দেয়ার। এটা একটা ব্যাপার, এটাকে গড়ে তোলবার একটা স্কোপ আছে। যদি আমরা
এলাকা ভিত্তিক কমিউনিটি বেসড ট্যুরিজমটাকে নিতে পারি প্রকৃত অর্থেই, আসলেই বলার অর্থে বলা না, স্ট্রিমইয়ার্ডে কথা বলার অর্থে কথা বলা না, আপনার লেকচার দেওয়ার অর্থে লেকচার দেওয়া না, যদি সত্যিকার অর্থে আমরা এই মানুষগুলোকে পর্যটন বান্ধব করতে পারি তাহলে সেন্স অফ সিকিউরিটি কিন্তু আপনার অনেকটা দুর্বল হবে, অনেকটা কভার হয়ে যাবে। সেকেন্ড থিং ইজ দ্য ট্রান্সপোর্ট সিস্টেমটার জন্য অ্যাকচুয়ালি ওয়েল কমিউনিকেশনস লাগে। কমিউনিকেশন স্ট্র্যাটেজি কি, আমাদের দেখেন বহুকাল ধরে বাংলাদেশে অনেক জায়গায় অনেক টুরিস্ট ডেস্টিনেশনে যাওয়ার রাস্তায় ছিল না। ইফ ইউ টেক এক্সাম্পল ফর কুয়াকাটা আপনি কিসে যাবেন? আপনি হোল নাইট জার্নি করে লঞ্চে যাবেন, লঞ্চেরও তো আপনার সীমাবদ্ধতা আছে, আপনার কোনো রাস্তাই ছিল না সেখানটায়, রাস্তা যাওয়ার মতোই ছিল না। নাও উই হ্যাভ বিল্ট আ রোড, তো এরকম ভাবে আপনার দেশে কিন্তু অনেক কিছু হচ্ছে। এই যে আমাদের বর্তমান সরকারের 11-12 বছরে আমরা অনেক ডেভেলপমেন্ট কিন্তু আপনাদের সামনে এনেছি, দেখতে পাচ্ছেন এগুলা, দিজ আর ভেরি ভিজিবল। এগুলির আপনার একটা সমন্বয়ের ব্যাপার আছে। আপনার এই যে সুন্দর একটা ট্রান্সপোর্ট, যদি ভালো একটা রাস্তা হয় ট্রান্সপোর্ট সিস্টেমটাও ডেভেলপ করে যায়, একটা ভালো ট্রান্সপোর্ট সিস্টেম চলে আসবে এখানটায়। আজকে কুয়াকাটার যে রাস্তাটা তৈরি হয়ে গেল তাকে ঘিরে কিন্তু আপনি মানে টুরিস্ট ফ্রেন্ডলি আপনি ট্রান্সপোর্ট মোড আপনি দেখতে পারবেন। দেন এগুলি সামনে বাড়িয়ে নেওয়ার অনেক সুযোগ কিন্তু থেকে যাচ্ছে। থার্ড থিং ইজ দ্যাট যে মার্কেটিং এন্ড কি বলে আপনার এর যে ব্র্যান্ডিং মার্কেটিং, এগুলিতে আমরা আসলে কি করতে পারি। আমি আমার এই জায়গা থেকে বলি যে what we have been doing since our born, since our birth. আমরা তো we born in 2010 সালে আমরা জন্মগ্রহণ করেছি। হ্যাঁ, এই মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং পলিসি এগুলিকে ছড়িয়ে দেওয়ার জন্য। তো what we have been doing, আমরা কি কাজগুলো করি? আমরা we have made some paper brochures, এগুলি আমরা কয়জনের কাছে দেই, কে পায় না, that is also a question mark. আমরা ডিজিটাল মার্কেটিং। জনাব জাভেদ আহমেদ, আপনি অনেকগুলো প্রশ্ন তুলেছেন, আপনার কাছে আমি আসব। যদিও প্রশ্ন থেকে যায় যে আসলে ট্যুরিজম বোর্ড এ নিয়ে কি করছে, এই প্রশ্নগুলোর সমাধান ট্যুরিজম বোর্ড কাদের সঙ্গে কথা বলছে, আপনার সঙ্গে একটু পরে আসবো। আমি এখন যেতে চাই জনাব মীর শামসুল আলম বাবুর কাছে। মীর শামসুল আলম বাবু, সবাই বলছে যে আমাদের অভ্যন্তরীণ কি বলে এটাকে, পর্যটন সংস্কৃতির বিকাশ হচ্ছে এবং আমাদের 1 কোটির বেশি হয়তো দেশীয় পর্যটক আমাদের দেশেই ঘোরাফেরা করছে বা করছে। কিন্তু আমি বলতে চাই সেটা হচ্ছে যেটা আমাদের জামিল ভাই বলে গিয়েছেন, যে টুরিস্টরা নিজে থেকেই রাতারগুল থেকে শুরু করে আমাদের অভ্যন্তরীণ যে স্পট গুলো আছে তারা চিহ্নিত করে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই যে অভ্যন্তরীণ যে স্পট গুলো টুরিস্টরা নিজেরাই আবিষ্কার করছে, এই যে সম্পদগুলো, এই সম্পদগুলোকে আমরা পণ্যে পরিণত করতে পারছি কিনা, 1। 2 নম্বর, এইখানে একজন অভ্যন্তরীণ টুরিস্ট ওই স্পটে গেলে যে ধরনের সেবা পাওয়ার কথা ছিল সেই ধরনের সেবা আমরা পাচ্ছি কিনা, আর সেই ধরনের সেবা পেলে এ থেকে এই খাত আরো উপকৃত হতে পারতো কিনা, আপনার কি মনে হয়? ধন্যবাদ। আসলে যেটা বললো জামিল ভাই কিংবা পর্যটনের উদ্বোধন কর্মকর্তা, ওনারা যেটা বললেন, ব্যাপারটা হলো যে লোকাল ডেস্টিনেশনের কথা বলা হলো, মানে হলো যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, বাংলাদেশে যে বান্দরবনে ট্রেকিং করা যায়, রেইন ফরেস্ট ট্রেকিং করা যায়, তো অনেকটা কিন্তু আমরা আজ থেকে আরো 30 বছর আগে যখন শুরু করি, তো ব্যাপারগুলো ওইখান থেকে আসা, মানে আমরা নিজেরা ঠিক যেসব ডেস্টিনেশনের কথা ঘুরে ফিরে আসতেছে, রাতারগুল কিংবা আরো যেসব কথাগুলো আসতেছে, যে অংশগুলোতে আমরা যাই, এগুলো অনেকগুলোই কিন্তু আমাদের আবিষ্কার, মানে আমরা বলতে আমি এবং আমাদের এই সময় আমরা যারা এই অভ্যন্তরীণ ট্যুরিজমটা করি তাদের। জামিল ভাই ঠিকই বলেছে, কিন্তু সমস্যাটা হলো আমরা ওইখানে গিয়ে আসলে কি চাই। প্রশ্নটা হলো আমরা কি চাই। যেমন আমি যদি বলি সাজেকে গিয়ে আসলে আমি কি চাই, সাজেকে গিয়ে আমি প্রাকৃতিক পরিবেশের মধ্যে মেঘের স্পর্শ চাই, আমি যদি এইভাবে বলি। কিন্তু এটা আমি যদি বলি যে যখন ওগুলো কিছুই ছিল না তখন আমি সাজেকে গিয়েছি, তখন কিন্তু আমি এই মেঘের স্পর্শটা, প্রকৃতির সান্নিধ্যটা বেশি পেয়েছি। এখন অলমোস্ট জায়গাটা অলমোস্ট একটা জঙ্গলের মতো হয়ে গেছে পুরোটা। এইটা মানে আমি উন্নয়ন করব, আমি অবকাঠামো তৈরি করব, আমি যাতায়াত ব্যবস্থা ভালো করব, কিন্তু এই ভালো করার পিছন জিনিসটা যদি প্রকৃতিকে নষ্ট করে করা হয় তাহলে সেটা খুবই খুবই মানে দুর্বল ব্যবস্থা। দ্বিতীয়ত আরেকটা উদাহরণ দিই, যেমন আমরা সীতাকুণ্ডের এখানে বেশ কিছু ধরনের
খৈয়াছড়া কিংবা বাকি বাকি ঝর্ণাগুলো, এইগুলোতে যাওয়ার রাস্তা এখন এমন হতে পারে যে ঝর্ণাটা যদি একটু কষ্ট করে 2 ঘন্টা ট্র্যাক করে যদি আমরা যাই, 2 ঘন্টা পাথরের মধ্যে দিয়ে হেঁটে জঙ্গলের ভিতরে দিয়ে হেঁটে আমরা যাই। এখন সরকার মনে করলো যে আমি এখানে রাস্তা করে দিই, যাতায়াত সুবিধাটা হবে, কিন্তু রাস্তা করে দিলে আসলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আমি আমার অভিজ্ঞতাটা বলতে পারি যে অনেক একটু বেশি সময় ধরে হেঁটে গিয়ে যে পরিস্থিতিটা আমি পাই ঝর্ণাটা দেখে, সেটা হ্যাঁ কিন্তু হ্যাঁ গাড়ি করে গিয়ে পাই না। হ্যাঁ হ্যাঁ আমি এই অনুষ্ঠানের উপস্থাপক নিজেও এরকম প্রচুর অভ্যন্তরীণ ট্যুরিজম করেছে। আমরা আহ, আগে মানে বেশ কষ্ট করে যখন বগালেককে পৌঁছাতাম, তখন বগালেককে প্রশান্তের তার একটা তার জায়গা মানে ছিল। তার মানে জনাব জনাব শামসুল আলম বাবু, আপনি যেটা বলতে চাচ্ছেন যে আমরা আসলে এই যে ট্যুরিজম স্পট যেগুলো আছে সেইগুলোর আসলে উন্নয়ন ঘটাতে গিয়ে অ্যাকচুয়াল আদলটাই বদলে দিচ্ছে, তাই হ্যাঁ, তো? মানে অ্যাকচুয়াল আদল বলতে, হ্যাঁ অ্যাকচুয়াল আদল বলতে মানে কেওক্রাডং পাহাড়ের উপরে তো আমার একটা বড় হোটেল করার দরকার নেই, এটা সাইডে করলেই হতো, পাহাড়টাকে পাহাড় রেখে দিয়ে দেওয়া যেত, তাই না? মানে আমরা যে জন্য যাই, হ্যাঁ আমরা হ্যাঁ কিন্তু বিল্ডিং দেখতে যাই না। অভ্যন্তরীণ ট্যুরিস্ট বলি আর মানে ট্যুরিস্ট ফ্রম অ্যাব্রোড, তারা কিন্তু কোনো বিল্ডিং দেখতে যায় না, তারা সুন্দর একটা ব্রিজ দেখতে যায় না, তারা যায় যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্নে থাকবে, নিরাপত্তা থাকবে, ওইখানে গিয়ে ওই পরিবেশটা উপলব্ধি করতে চায়। হ্যাঁ হ্যাঁ তো অতএব ওই পরিবেশটাতে যেটা থাকে, মানে উন্নয়ন অবশ্যই দরকার, ইলেকট্রিসিটি দরকার, কিন্তু একটা হুম, হুম। বিল্ডিং যেটা মানে প্রকৃতিকে নষ্ট করছে সেটা দরকার নেই। হ্যাঁ, আমরা তার 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 মানে জামিল ভাই আপনাকে যেটা বলেছিল যে আমাদের আসলে ব্যবস্থাপনা এবং পরিকল্পনা এই দুটোর অভাবই আসলে এই ঘটনাগুলো হয়তো ঘটছে। হ্যাঁ আপনি আমাদের হ্যাঁ সঙ্গে থাকুন, আমি আবার আপনার কাছে আসবো। আমি এখন যেতে যেতে চাই, আমাদের সঙ্গে যুক্ত আছেন MZI ডাল্টন জহির। জনাব ডাল্টন জহিরের কাছে আমার জানতে চাওয়া সেটা হচ্ছে যে আমাদের এখানে অনেক ট্যুরিজম প্রতিষ্ঠান আছে যারা ব্যবসা বাণিজ্য করে, কিন্তু এদের ম্যাক্সিমামটাই আসলে ট্রাভেল, মানে ট্যুরিজমের ক্ষেত্রে এয়ারলাইন্সের টিকিট কাট, টিকিট বা হোটেল বুকিং এইসব বিষয়ে জড়িত। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো কেন আমাদের ইন্টারনাল বা অভ্যন্তরীণ ট্যুরিজমের যে সেবা দেয়া সেখানে কেন আসলে আসছে না? আপনার কি মনে হয়? হ্যাঁ, ধন্যবাদ। এতক্ষণ আমরা যে সাবজেক্ট নিয়ে আলোচনা করছি, আমি আবার পুনরায় বলছি, আমাদের ডোমেস্টিক ট্যুরিজম কিন্তু ডে বাই ডে ইটস ডেভেলপিং অ্যান্ড ইনক্রিজিং। সেই জায়গাটা হচ্ছে যে আমরা হয়তো এটা অভ্যাসের ব্যাপার আছে, যে একটা সময় ভ্রমণটাও মানুষ নিজের দেশকে নিজে ঘুরে দেখা, এই অভ্যাসটাও কিন্তু দিনে দিন বাড়ছে। এবং আগে একটা সময় ছিল যে হয়তো মাসে বা বছরে একবার আমি কোথাও যাব, এমন একটি প্ল্যান থাকতো। বাট এখন যে পর্যায়টা আছে, এখন কিন্তু মানুষ ছুটির দিন পেলেই হয়। আপনি বাংলাদেশের প্রতিটি ট্যুরিজম ডেস্টিনেশন ছাড়াও আপনি যদি ইভেন গাজীপুরেও যান, রিসোর্টে কিন্তু ফ্রাইডে স্যাটারডেতে রুম পাওয়া যায় না। তো এই যে ব্যাপারটা হচ্ছে যে আমাদের ইন্টারনাল, আমাদের যারা ট্রাভেলার আছে তারা কিন্তু এটার পার্সেন্টেজ অনেকাংশেই বেড়ে আসছে, প্রতিদিনই বাড়ছে। বাট যেই টেকসই এর ব্যাপারটা যেটা আমরা আলোচনায় আজকে কথা বলছিলাম, হ্যাঁ আমি জামিল ভাইয়ের সাথে এবং ট্যুরিজম বোর্ডের সিইও মহোদয়ের সাথে একমত যে আমাদের আসলে এখানে আমরা ট্যুরিজম বোর্ড বা আমরা যারা ট্রাভেল ব্যবসায়ী বা অ্যাসোসিয়েশন লিডার, ইভেন ট্রাভেলার যিনি আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের কিন্তু দাবি একই ধরনের। কিন্তু আসলে আমাদের কথা যিনি শুনবেন সেটা কিন্তু কোনো একটি মন্ত্রণালয় না, যার কারণে আমাদের ইমপ্লিমেন্টেশনের জায়গাটায় আসলে এটা আহ, সামঞ্জস্যতা করা, একজনের সাথে একজনের মিলে যে কাজটা করা, আমরা যেটা দেখতে পাবো, আলোটা যদি দেখতে পাবো, এইটা কিন্তু দেখা সম্ভব হয় না। বিকজ আপনি যেই বিষয়টা বলেন, আমি কক্সবাজারের কথা বলছি, আসলে আমি কাকে বলছি? কারণ ট্যুরিজম বোর্ড কিন্তু ওই রোড ডেভেলপমেন্ট করার কথা না, বা এখানে অনেকগুলি হ্যাঁ পার্টি আছে, আসলে লোকাল গভর্নমেন্ট ইনভলভ। আর আপনি যে ব্যাপারটা বললেন যে ডোমেস্টিক ট্যুরিজম নিয়ে কাজ করে না, মানে করে না বিষয়টা এরকম না। মানে এখানেও আমাদের ইনবাউন্ডে কিন্তু অনেক প্যাকেজ হয়, কক্সবাজারে অনেক ট্রাভেল প্যাকেজ হয়, লোকাল ট্রাভেল, লোকাল এয়ারলাইন্স গুলিও কিন্তু এখন হোটেলের সাথে টিকিট করে প্যাকেজ করে। তো ডেস্টিনেশন গুলিতে ডোমেস্টিক প্যাকেজ আছে। বাট আমি একটু ভিন্নভাবে যদি বলি, সেই জায়গাটা হচ্ছে যে আমি ঢাকা থেকে কক্সবাজারে যাব, ডোমেস্টিক প্যাকেজেই যাব, নিজের দেশকে দেখব। বাট প্রবলেমটা হচ্ছে ডিফারেন্ট এরিয়াতে, সেটা হচ্ছে আপনি এই যে
কক্সবাজারে যাবেন, এই যাওয়ার যে প্যাকেজের যে খরচটা আছে সেখানে 20,000-এর উপরে। হ্যাঁ, বাট হ্যাঁ। সেই জায়গায় আমি দেখছি, আমি যখন নেপালে যাচ্ছি আমার প্যাকেজের খরচ কিন্তু আমি 15,000-এ পাচ্ছি। আমি আচ্ছা। যখন কলকাতায় যাচ্ছি, কলকাতায় আমার প্যাকেজটা ওরকম হচ্ছে। সো আলটিমেটলি সবাই ফোকাস করে তার ডেস্টিনেশন গুলি কান্ট্রি ওয়াইজ প্রমোট করতে, বাংলাদেশকে আমরা সবার আগে প্রমোট করতে চাই। বাট ট্রাভেলার যারা আছে তাদের তো চয়েস করার আসলে নিজস্ব তাদের স্বাধীনতা আছে। সো সে অবশ্যই, যখনই অবশ্যই। প্রবলেমও নাই, নেপালে সে চলে যেতে পারছে। তো এই যে একটি মানে ওভারঅল নেশন ওয়াইড এটা চিন্তা করার ব্যাপার যে আপনি একই ডেস্টিনেশনে কক্সবাজার যাওয়ার জন্য যেই এয়ার ফেয়ার হচ্ছে, কেনই বা এত প্রাইস হচ্ছে, আবার কেনই বা ঢাকা থেকে আমি দেশের বাইরে চলে যাচ্ছি নেপালে আমার খরচটা এমন হচ্ছে, তাহলে এটা কিন্তু বাধা পাচ্ছে। দুইটা প্রবলেম হচ্ছে, একটা হচ্ছে আপনি নিজের দেশের ডলারকে নিজে রাখতে পারছেন না, এটা অলরেডি আদার কান্ট্রিতে চলে যাচ্ছে। আর যারা বাংলাদেশকে নিয়ে কাজ করছে, এটাকে রাখার চেষ্টা করছে, সেই জায়গাটা কিন্তু বাধা হচ্ছে। তো এখানে আমাদের আসলে কোনো ট্রাভেল অ্যাসোসিয়েশন বলেন বা ট্রাভেল অপারেটর বলেন অথবা বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বলেন, নোবডি অ্যাকচুয়ালি অথরাইজ যে এই জায়গাটায় মানে ইমপ্লিমেন্ট করার জায়গায়। আমরা সমষ্টিগতভাবে এই প্রবলেমগুলি আসলে আলোচনা করে যদি আসে এবং রাইট পারসন যারা, তারা যদি এটাতে আসলে নজর দেয়, তাহলেই আমার মনে হয় যে এটা আরো বেশি মানে ইনক্রিজ হবে এবং মানুষের ভিতরে আরো ডেফিনেটলি বেশি একটা টেকসই হবে। আপনি ঠিকই বলছেন যে আসলে এটা একক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিষয় না, একটা সম্মিলিত প্রয়াস, এবং সম্মিলিতভাবে কাজ করতে পারলে জিনিসটা টেকসই হবে। আমাদের সঙ্গে থাকুন, আপনার কাছে আবার আসবো। আমি এখন যেতে চাই জনাব জামিউল আহমেদের কাছে। জনাব জামিউল আহমেদ, এর আগে আমাদেরকে জনাব সিইও জনাব জাভেদ আহমেদ বলেছেন, অনেকগুলো প্রশ্ন তিনি তুলেছেন যে আমাদের মধ্যে সমন্বয়ের অভাব বা ইন্টার মিনিস্ট্রিয়াল যে বিষয়গুলো, হেরিটেজের যে বিষয়গুলো পারলো দেখার। এখন আমার কথা হলো, তিনিও সরকারের একটা অর্গান, তো তিনি যখন সরকারের অর্গানে বসে প্রশ্ন তুলেন, তাহলে এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন আসলে? ধন্যবাদ। উনি সমস্যার হ্যাঁ। কথা বলেছে, এটা ঠিকই বলেছে, সরকারি বেসরকারি বলে কিছু নেই। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। আমাদের পৃথিবীতে পর্যটন কি আমাদের দেশেই শুধু? পৃথিবীর অবশ্যই, বিভিন্ন হ্যাঁ। দেশে পর্যটন হচ্ছে না? তাহলে ওইসব দেশে পর্যটন কি করে হচ্ছে? পর্যটনের উন্নয়ন কি করে হচ্ছে? পৃথিবীতে সব জায়গায় কিন্তু পর্যটন উন্নয়নের একটা নিয়ম আছে, অর্থাৎ পৃথিবীর সব দেশে পর্যটন চলে পর্যটনের নিয়মে। আমি বলি আমাদের দেশে পর্যটন চলে আমাদের নিয়মে, আমি যেটা মনে করি ওই নিয়মে। একটা উদাহরণ দিয়ে বলছি। সিও মহোদয় যেগুলো প্রশ্ন তুলেছেন আমি সবগুলোর উত্তর আমি নিজে দেব। তবে প্রথমে একটা উদাহরণ দিয়ে বলি। এই যে উনি মনে করেন সিবিটির কথা বললেন, আমরা এখন সিবিটি করে চিৎকার করছি। কিছুদিন পর পর আমরা এক একটা প্রোডাক্ট নিয়ে আসি, কয়েকদিন পরে এটা ভুলে যাই, আর একটা প্রোডাক্ট নিয়ে আসি। কিছুদিন গ্রামীণ পর্যটন, কিছুদিন কৃষি পর্যটন, কিছুদিন বৌদ্ধ পর্যটন, এই নানান জিনিস নিয়ে আমরা কথা বলি। সিবিটি দিয়ে যে সমস্যাগুলোর কথা উনি বলেছেন, স্থানীয় জনগোষ্ঠীর সমস্যার সমাধান সিবিটি দিয়ে হবে না। সিবিটি ইজ এ প্রোডাক্ট, ইটস নট এ টুলস অফ দ্য ট্যুরিজম ডেভেলপমেন্ট। ট্যুরিজম ডেভেলপমেন্টের জন্য যে টুলস যেটা, সেগুলো সমাধানের জন্য হচ্ছে আমাদের রয়ে গেছে রেসপন্সিবল ট্যুরিজম, রেস ট্যুরিজম যেটাকে আমরা বলি, দায়িত্বশীল পর্যটন। আমি যখন প্রতিটি গন্তব্যে দায়িত্বশীল পর্যটনের জন্য আমি কমিটি করে দেব, তখন সেখানে 7টা পার্টি থাকে, সেখানে ওই স্থানীয় জনগোষ্ঠীও থাকে, প্রশাসনও থাকে, ব্যবসায়ী থাকে, সবাই সংযুক্ত থাকে, আপনারাও হ্যাঁ, থাকেন, হ্যাঁ। মিডিয়াও থাকে, তাই না? তো সবাই সম্পৃক্ত সবাই যখন সম্পৃক্ত হয়ে কাজ করবে, এবং এখানে নিয়ম আছে কার কি দায়িত্ব আছে, দায়িত্ব বন্টন করা আছে। পৃথিবীতে টেকসই পর্যটন যখন ব্যর্থ হইল, তারপরে এই ব্যর্থতা পূরণের জন্যই কিন্তু আসছে রেসপন্সিবল ট্যুরিজম। কিন্তু আমরা এটাকে কাজে লাগাচ্ছি না, তাহলে না লাগাইলে আপনি ফল পাবেন কি করে? আসেন এখন সিও মহোদয় যে প্রশ্নগুলো করেছেন, হ্যাঁ উনি হ্যাঁ, হ্যাঁ। সুন্দর করে পয়েন্ট আউট করেছেন, এটা ঠিক, এই সমস্যাগুলো আছে। এখন সমাধান কি? সমাধানটা হচ্ছে ওই যে বললাম, আপনি পর্যটনের নিয়মে আসেন, আপনি গ্রামারে ফেলে দেন, আপনি দেখবেন ভাষা খুব সহজ হয়ে যাবে। আপনি একটা অঙ্ক করবেন, অঙ্কের নিয়মে ফেলে দেন, দেখবেন আপনার ফল মিলে যাবে। ঠিক তদ্রুপ আপনি পর্যটনের নিয়মে আসেন, এগুলো কোনো সমস্যা না। প্রথমেই মনে রাখতে হবে, বেসামরিক বিমান বহন ও পর্যটন মন্ত্রণালয়, প্রথমে আমাদের মন্ত্রণালয়ের নামটাও ভুল, আমরা ভুল পথে চলেছি। আমাদের মন্ত্রণালয়টাকে যদি আজকে ঠিক থাকতো, একটা শক্তিশালী একক মন্ত্রণালয় হতো, তাহলে এই সমস্যা হতো না। যা হোক, ওনার সমস্যার সমাধান হচ্ছে যে আপনি এই মন্ত্রণালয় বলেন আর আপনি প্রশাসন বলেন বা যাই বলেন, আমাদের মন্ত্রণালয়ের কাজ না কিন্তু নিজে পর্যটন উন্নয়ন করা। বলবেন তাহলে তার কাজটা কি? পর্যটন মন্ত্রণালয়ের কাজ হচ্ছে সমন্বয় করা। হ্যাঁ। সে সমন্বয় করবে,
যে মনে করেন যে আমার অমুক জায়গায় এই কাজটা লাগবে, তার হাতে কিন্তু কিছুই নাই, তার হাতে অর্থও নাই, ভূমিও নাই, সংস্কৃতিও নাই, বন পরিবেশও নাই, কিছুই নাই, উনি ঠিকই বলেছেন। তাহলে কাজটা কি করে হবে? মনে করেন আমি একটা উদাহরণস্বরূপ বললাম, আপনি রাতারগুলের কথাই বলেন, রাতারগুল কার অধীনে আছে? এটা বন পরিবেশ মন্ত্রণালয়। তাইলে ওইখানে তো কি আমরা এখানে কাজ করতে পারবো না? তাহলে কি করে কাজ করতে হবে? সেইখানে ওই সমন্বয়টা করতে হবে যে বন পরিবেশ মন্ত্রণালয়কে বলতে হবে, ভাই আপনার রাতারগুলটাকে আমি পর্যটনের জন্য ব্যবহার করব, আপনি এইভাবে আমি বলে দেবো যে আপনি এটার উন্নয়নটা এইভাবে করেন, সরকার তো টাকা দিচ্ছে। হ্যাঁ, তার মানে জনাব জামিল আহমেদ আসলে এই যে উনি যে প্রশ্নগুলো তুলেছেন, এই প্রশ্নগুলোর সমন্বয় করার দায়িত্ব আসলে উনার অর্গানের উপরই বর্তায়, আমি যতটুকু বুঝি আপনার কথা থেকে বুঝতে পারলাম। উনি বা এই মন্ত্রণালয়, এখন আমি তার কাছেই সমন্বয় করা, আমি তার কাছে যেতে চাই, জনাব জাভেদ আহমেদ, আমাদের ট্যুরিজম বোর্ডের সিইও, আপনি নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে আন্তঃ মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করছেন বা যোগাযোগ রাখছেন, আমাদেরকে যদি জানাতেন যে এই বিষয়গুলো সমাধানে আপনারা কি করছেন। আমি থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসলে সমস্যার কথাগুলো বলেছি আপনাদের সামনে। হ্যাঁ, আমরা তো সকল সময় যে কাজটি করি যে আমরা সব করে দিয়েছি, সব ঠিক হয়ে গেছে, আমি ও দলের লোক নই। আমি আপনাদেরকে সমস্যার কথা বলেছি, প্রত্যেকটা সমস্যারই সমাধান আছে, সমাধান নাই এমন না, এবং আমরা সমাধানের পথে হাঁটছি। এটাও একটা সত্য কথা, আমরা কিন্তু সমাধানের পথে হাঁটছি। সমাধান একটু একটু করে না হলে আপনার এই যে আজকে যে আপনি একটা উন্নয়ন দেখেছেন আপনার ডোমেস্টিক ট্যুরিজমে, এটাও কিন্তু হতো না। অতএব কিছু সমাধান তো আছেই। আমাদের যে সমন্বয়ের যে জায়গাটা, কখনোই মানে সবকিছু আমার হাতে থাকে, যেটা জামিউল ইসলাম সাহেব বলেছেন যে একটা ডেডিকেটেড মিনিস্ট্রি যদি থাকে তাহলে ভালো হয়। তা আমি দ্বিমত করি না। পৃথিবীতে অনেক জায়গাতেই আপনার ডেডিকেটেড মিনিস্ট্রি আছে ফর ট্যুরিজম। আমাদের এখানেও যদি কখনো হয় তো এটাকে ওয়েলকাম করব। এটা সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে, সরকার বিচার বিশ্লেষণ করে এটার ব্যাপারে আমার কথা নেই, এটা হতে পারে। আমি মনে করি যে আপনার এটা একটা ভালো সলিউশন। সেকেন্ড থিং হচ্ছে যে আমি একটু আমাদের কোঅর্ডিনেশন এমং দি কি বলে আপনার। হ্যাঁ বলুন। বলেন। না আমাকে থামিয়েছেন কি? না আমি বলছিলাম শুধু আপনি বারবার আমার নামটা একটু ভুল হচ্ছে, আমার নাম জামিউল আহমেদ, ইসলাম না, দুঃখিত, কারেকশন করার জন্য ধন্যবাদ। জি বলেন। সরি, আমি খুবই দুঃখিত জামিউল সাহেব, আমি জামিউল আহমেদ না, আমি খুবই দুঃখিত, নামটা ভুল করেছি, সরি ভাই। হ্যাঁ, আচ্ছা, তো আমি বলি আপনাকে যে কোঅর্ডিনেশন খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এখানে আপনার খুব ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট, আমি ইচ্ছা করলে বসলাম, না বসলে বসলাম না, এরকম না। একটা ইনস্টিটিউশনাল একটা অ্যারেঞ্জমেন্ট থাকা উচিত আপনার অ্যামং দি মিনিস্ট্রিজ। যে সমস্ত মিনিস্ট্রিগুলো আপনার এই পর্যটন পণ্য নিয়ে চলাফেরা করে, সোজা কথা, হ্যাঁ, এদেরকে নিয়ে আপনার একটা একদম ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট থাকা উচিত, যেটা কিনা আপনার খুবই ফর্মাল, একদম ফর্মাল, যারা আপনার 2 মাস 1 মাস পর পর 3 মাস পর পর সবাই বসবে এবং তাদের রোড ম্যাপ সম্পর্কে ধারণা দিবে এবং আপনার পর্যটন উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে নিজেরা শেয়ার করবে, এরকম একটা ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট থাকা উচিত। আবার আরেকটা জায়গা হচ্ছে যে উই মাস্ট হ্যাভ এ মাস্টার প্ল্যান। খুবই গুরুত্বপূর্ণ, যে যাই বলি না কি জন্য, আমার কাছে যদি একটা মাস্টার প্ল্যান থাকে ডেভেলপমেন্টের জন্য, তাহলে আমাদের তো মাস্টার প্ল্যান আমাদের মতো দেশে কেন প্রয়োজন হয় সেটাও বুঝতে হবে। আমাদের মতো দেশে মাস্টার প্ল্যানটা এ কারণে প্রয়োজন কারণ আমাদের রিসোর্স কনস্ট্রেন্ট আছে। আমি একসঙ্গে যদি আজকে ইচ্ছা করি 2000 কোটি টাকা খরচ করে আমি সব জায়গায় যেতে পারবো না। আমাদের মধ্যে একটু যোগ করতে পারবো, সেটা হলো আপনি যে মাস্টার প্ল্যানের কথা বলছেন, আমি যতটুকু জানি 2010 সাল থেকে হয়তো আমরা মাস্টার প্ল্যান করার চিন্তা করছি বা চেষ্টা করছি, এটা কি আদৌ করতে পেরেছি? না, মাস্টার প্ল্যান তো এখন আমাদের হাতে চলে আসবে কয়েকদিনের মধ্যে, আর এটা তো স্বপ্নের কোনো ব্যাপার নাই। মাস্টার প্ল্যান আমাদের হাতে চলে আসবে, এখন আর স্বপ্ন নেই। আমরা একটা খবর পেলাম, প্যান্ডেমিকটা না হলে মাস্টার প্ল্যান আমাদের হাতে চলে আসতো। প্যান্ডেমিকের কারণে অ্যাকচুয়ালি এটা বিলম্ব হয়েছে। আমি মনে করি মাস্টার প্ল্যানটা আমাদের পোস্ট প্যান্ডেমিক, আমরা একটা নিউ নরমালের মধ্যে আছি, আমার ধারণা এটা মার্চ এপ্রিলের মধ্যে উই মে হ্যাভ দ্যাট ইনশাআল্লাহ। ধন্যবাদ। আচ্ছা, এটা ধন্যবাদ আপনাকে যে একটি সুখবর দেওয়ার জন্য।
আর আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আসলে আমরা সমাধানের পথে আছি, এটা আমাদের জন্য খুবই বড় প্রাপ্তি আমাদের এই পর্যটন খাতের জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সারা বাংলা ফোকাস। আমাদের আজকের আলোচনার বিষয় ছিল অভ্যন্তরীণ পর্যটন সংস্কৃতির টেকসই বিকাশ নাই কেন। আমরা যতটুকু জানলাম, আলোচকরা আমাদেরকে বললেন যে আমাদের অভ্যন্তরীণ পর্যটকের সংখ্যা প্রতিদিনই বাড়ছে এবং পর্যটকরা নিজেরাই তাদের পর্যটন কেন্দ্র বা স্পট গুলো খুঁজে খুঁজে বের করে নিয়ে সেখানে ভিজিট করছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে সেইখানকে কাঙ্ক্ষিত সেবা তারা পাচ্ছেন কিনা। আমাদের সঙ্গে যুক্ত আছেন এখনো বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব জাভেদ আহমেদ। তিনি নিজেই অনেকগুলো প্রশ্ন তুলেছেন যে ওখানে আসলে আমরা এখনো নিরাপত্তা, আবাসন, যাতায়াত, যোগাযোগ সহ সার্বিক যে পরিবেশ থাকার কথা সেই পরিবেশের বিষয়ে আমরা এখন আসলে খুব ভালোভাবে কিছু করতে পারিনি। এটার অন্যতম কারণ হচ্ছে যে আসলে এইটার সঙ্গে অনেকগুলো মন্ত্রণালয় বা অনেকগুলো মিনিস্ট্রি জড়িত, যে মিনিস্ট্রিগুলোর মধ্যে এখনো ওইভাবে সমঝোতা বা নিয়মিত বৈঠকের আয়োজন হতে পারেনি। এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা চেষ্টা চালাচ্ছেন এবং তারা এই সমাধানের পথে হাঁটছেন। এবং তিনি যতটুকু আমাকে জানালেন যে মন্ত্রণালয়গুলোর মধ্যে যাতে একটি নিয়মিতভাবে আন্তঃ মন্ত্রণালয় যোগাযোগ হয়, যাতে ফর্মাল ওয়েতে যোগাযোগ হয়, এই জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি তিনি আমাদেরকে আরো জানালেন যে ট্যুরিজম কেন্দ্র বা পর্যটন শিল্পের টেকসই বিকাশের সবার আগে প্রয়োজন মহাপরিকল্পনা। এই মহাপরিকল্পনাটা উনি আশা করছেন কিছুদিনের মধ্যেই হাতে পেয়ে যাবেন। কোভিড এর আগেই হয়তো উনি পেতেন, কিন্তু কোভিড এর কারণে হয়তো এটা ডিলে হচ্ছে বলে আমাদেরকে জানালেন। এই ছিল আমাদের আজকের ফোকাস। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব জাভেদ আহমেদকে, ধন্যবাদ জানাচ্ছি পর্যটন ব্যক্তিত্ব, গবেষক, লেখক জনাব জামিউল আহমেদকে, ধন্যবাদ জানাচ্ছি ট্রাভেলার কিয়ার সিইও জনাব MZI ডাল্টন জহিরকে, ধন্যবাদ জানাচ্ছি ট্রাভেলার প্রশিক্ষক এবং সংগঠক মীর শামসুল ইসলাম বাবু সাহেবকে। আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।